ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা কি শেষ করেছিলাম? জি স্যার, শেষ করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু সহজ একটা চ্যাপ্টার পড়ে ফেলি, চলেন। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এন্ড ক্লাইমেট চেঞ্জ। স্যার ওই অধ্যায়ের শেষে কিছু বাকি আছে দেখলাম, মানে একটা হিস্ট্রি আছে, ওইটা কি পড়তে হবে স্যার? রুরাল ডেভেলপমেন্টের হিস্ট্রি না পড়লেও চলবে, ওটা একটা পেজে মনে হয় আছে না, যে ব্রিটিশ পিরিয়ড বা পাকিস্তান পিরিয়ড, ইয়েস স্যার। তাই তো? ওটা স্কিপ করতে পারেন। হিস্ট্রির জন্য আলাদা আমাদের একটা চ্যাপ্টার আছে, বাংলাদেশের হিস্ট্রি। হ্যাঁ স্যার একবার রিডিংও দিয়ে রাখবো না? দরকার নাই। ওইখানে আপনার কুমিল্লা মডেল বলে একটা স্লাইড আছে, ওইটা একটু দেখতে পারেন। মানে বেসিক্যালি রুরাল ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় বাংলাদেশে সেটা নিয়ে যখন কাজ চলেছিল, তখন ওই বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বার্ড বলে একটা জায়গা আছে কুমিল্লার, সেইখানে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। তো সেটা পড়তে পারেন, সেটা একটা স্লাইডে আছে, রাইট? ওকে স্যার। ফাইন, আমরা চ্যাপ্টার 8 শুরু করি, চলেন। চ্যাপ্টার 8 হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এন্ড ক্লাইমেট চেঞ্জ। আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়। এই মুহূর্তে আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন এর মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো দেখি আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে আপনাদের সুবিধা হবে স্লাইড দেখতে। ইজি চ্যাপ্টার। মোস্টলি আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন পার্টে দেখতে চাই যে কেন এনভায়রনমেন্ট ডিগ্রেড করছে, সো রিজনস বিহাইন্ড এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ইন বাংলাদেশ। আর ক্লাইমেট চেঞ্জ পার্টে আমরা একটু দেখতে চাই যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের কি কি থ্রেটস এর মধ্যে আছে বা কি করা যেতে পারে গ্লোবালি বা লোকালি, সেইটা আর কি। হ্যাঁ, সো ছোট চ্যাপ্টার, হয়তো আজকে শেষ হয়ে যাবে আর কি। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন একটু বুঝতে চাইছি। পরিবেশ বিপর্যয় বলতে আসলে আমরা কি বোঝাই, স্লাইডে আছে, নিজেরা চেষ্টা করুন। পরিবেশ বিপর্যয় বলছি কেন, আসলে কি দেখে? আচ্ছা, ঠিক আছে, আমাদের নিজেদের পরিবেশ থেকে আমাদের যে এক্সপেকটেশন সেটা যখন ফুলফিল হয় না, সেটা আমরা বলতে পারি যে, তাই তো, পরিবেশ আর আগের মতো নাই, পরিবেশ খারাপ হয়ে গেছে। সো আপগ্রেড হওয়া মানে যেমন ভালো হওয়া, ডিগ্রেড মানে হচ্ছে খারাপ হওয়া। সো পরিবেশ তাহলে আগের যে আমার পরিবেশের যে বিভিন্ন উপাদান আছে, যে আমার নির্ভরশীলতা আছে, সেই মাটি, পানি, বায়ু, সেগুলো যখন দূষণ হয় তখন আমরা বলি যে পরিবেশ ডিগ্রেড করেছে, তাই তো, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হয়েছে। সো এখানে একটা পরিচিত কনসেপ্ট আছে আমাদের ইকোসিস্টেমের কনসেপ্ট, সেটা আমরা একটু স্লাইডে দেখি। এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝি, যে আমাদের আশপাশে যা, সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টে দুই রকমের এলিমেন্ট থাকে, একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান, বায়োটিক এন্ড অ্যাবায়োটিক এলিমেন্ট। আমরা যাদের জীবন আছে, বায়োডাইভার্সিটি বলেন বা মানুষ বলেন, তারা আমরা হচ্ছে বায়োটিক এলিমেন্ট। বাট আমাদের ডিপেন্ডেন্সি আছে পরিবেশের অন্যান্য অজৈব উপাদানের উপর, যেমন মাটি, পানি, বায়ু, সবকিছু মিলেই হচ্ছে আমাদের পরিবেশ। সো বাস্তু সংস্থান বা ইকোসিস্টেমের কনসেপ্টটা আমাদের পরিচিত কনসেপ্ট, ছোটবেলায় নিশ্চয়ই পড়েছেন, যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল, যে পরিবেশে কেউই আসলে বিচ্ছিন্ন না, সবাই আমরা একজন আরেকজনের উপর এক রকমের ইন্টারকানেক্টেড অর ইন্টারডিপেন্ডেন্ট। তো সেই নির্ভরশীলতা থেকে আমাদের পুরো একটা সিস্টেমিক ওয়েতে আমরা চলি পরিবেশে। যদি কোনো কারণে কোনো ডিসরাপশন হয়, পুরো সিস্টেমের উপরে সেটার একটা নেতিবাচক প্রভাব পড়ে, তাই তো? সো ইকোসিস্টেম নতুন কিছু না, রাইট? একটা ম্যানগ্রোভ ফরেস্ট একটা ইকোসিস্টেম থাকে, তাই তো? একটা পুকুরে একটা ইকোসিস্টেম থাকে। আপনারা পুকুরের বাস্তু সংস্থান পড়েছেন, যে উৎপাদক, বৃহৎ, প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে, পড়েছেন নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ছোটবেলায়, এখন তো বড়বেলায় জাস্ট ইংরেজিতে লেখা আর কি, ঘটনা একই আসলে। হ্যাঁ, তো পরিবেশকে নিয়ে আমরা যখন শর্ট অ্যানালাইসিস করতে যাই, আমাদের একটু বড় বড় চিন্তাটাই করতে হবে, তাই না? যে খুব নিজের জায়গা থেকে চিন্তা করলে হবে না, আশপাশে সবকিছু নিয়ে একটু চিন্তা করতে হবে। সো ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে যখন ইকোসিস্টেম কলাপস করে, ইকোসিস্টেমে কোনো ডিস্টারবেন্স হয়, সেটা। আর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে গিয়ে যখন লং টার্ম চেঞ্জেস হয়। আমরা জানি ওয়েদারের সাথে ক্লাইমেটের তফাৎ হচ্ছে,
ওয়েদার হচ্ছে শর্ট টার্ম বা টেম্পোরারি ব্যাপার, যে গরম লাগা, ঠান্ডা লাগা, বৃষ্টি আজকে হওয়া না হওয়া। আর ক্লাইমেট হচ্ছে একটা লম্বা সময়ের গড়, বৃষ্টিপাত গড়, তাপমাত্রার গড়, বায়ু প্রবাহ, তাই তো? সো সেটা 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত হতে পারে। সো যখন আমরা দেখি যে মানব সৃষ্ট কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, যেটা আমরা মেজার করতে পারি, আমাদের ডেটা আছে, তখন আমরা বলি যে তাহলে জলবায়ু আর আগের মতো নাই, জলবায়ু পরিবর্তিত হয়েছে, তাই তো? জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা একটু কথা বলতে চাই যে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো কি কি আছে। তো তার আগে আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কারণ খুঁজে বের করি, চলেন। স্লাইডে আছে, বাট আমরা নিজেরা একটু চেষ্টা করব, চলেন। যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশের পরিবেশ বিপর্যয় ঘটছে, কেন হচ্ছে, আপনার কি মনে হয়? আপনার কি আদৌ কিছু মনে হয় কিনা সেটা শুনুন। মানে আমরা যে কোনো একটা কাজেই যেখানেই হাত দিচ্ছি সবার আগে আমাদের একটা গাছ কাটতে হবে, গাছগুলো কেটে সাবার করবো, তারপরে কোনো কিছুতে হাত দেবো। পাশে যদি ডিফরেস্টেশন পেলাম আমরা একটা কারণ, যে আহ, আহ, বলা হয়ে থাকে যে একটা দেশের ন্যূনতম 25% এরিয়া হচ্ছে ফরেস্ট ল্যান্ড থাকার কথা, সেটা আমাদের নাই, তাই তো? কোনো এক সময় ছিল, এখন আর নাই, তাই না? সরকারি ডেটাই মনে হয় বলছে হয়তো 10-11% মনে হয় আমাদের আছে ফরেস্ট ল্যান্ড। তো সেটা ঠিক আছে, ডিফরেস্টেশন একটা রিজন। অনেক ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে আমরা গাছ কেটেছি, অকারণেই যে সবসময় কেটেছি তা না, জ্বালানি হিসেবে গাছের দীর্ঘ সময় ব্যবহার হয়েছে। এখন আমাদের রাস্তাঘাট করতে আমরা গাছ কাটি, তাই তো? বড় বড় প্রজেক্টে অনেক গাছ কাটা পড়ে, বা আমাদের বাসস্থানের প্রয়োজনের তাগিদে আমরা গাছ কেটেছি। এই যে রোহিঙ্গারা আসছে, তাদেরকে আমরা ক্যাম্পে আশ্রয় দিয়েছি, রোহিঙ্গাদের ক্যাম্পের আশপাশের কয়েক হেক্টর জমির গাছ কিন্তু কাটতে হয়েছে, তাই তো? অনেক সময় তাদের জায়গা করে দেওয়ার জন্য হলেও, থাকার জায়গা, অনেক ক্ষেত্রে তাদের যে জ্বালানি হিসেবে যে কাঠের যোগান দেওয়ার জন্য হলেও সেই গাছগুলো নিধন হয়েছে, তাই তো? সো ডিফরেস্টেশন একটা রিজন হতে পারে। আর আর কোনো রিজন? বায়ু দূষণ স্যার। বায়ু দূষণ তো ফলাফল, কারণ না। বায়ু তো ও আচ্ছা। ছিলই, আমরা খুঁজছি যে কারণ কি, বায়ু দূষণের পেছনের কারণ কি, এটা বলুন। বায়ু দূষণ, বায়ু তো দূষণই। ঢাকার বায়ু হচ্ছে বিশ্বের অনেক শহরের মধ্যে আমরা সবচেয়ে দূষিত বায়ু শহর, প্রায়, তাই না? বলা হয় থাকে। প্রিভিয়াস চ্যাপ্টার থেকে একটা রিজন আমার মনে হয়, সেটা হলো যে এই যে ঢাকা কেন্দ্রিক হওয়া সবকিছু, এটাও ওকে, বাংলাদেশের পরিবেশের জন্য একটা রিজন আর কি। আনপ্ল্যান্ড আরবানাইজেশন, ওকে, অপরিকল্পিত নগরায়ন, তাই তো? আমরা নগর গড়ে তুলেছি কিন্তু নগরের পরিবেশ নিয়ে চিন্তা করি নাই কখনো, তাই তো? অস্বাস্থ্যকর ভাবে যখন নগর গড়ে উঠেছে, প্রপার স্যানিটেশন নাই বস্তি এলাকায়, তাই না? দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা নাই, তাই তো? এবং সেফ ওয়াটারে এক্সেস নাই। সো স্বাভাবিকভাবেই হাইজিন সম্পর্কে তাদের ওই সুযোগটাও নাই, তাই না? খুব স্বাস্থ্যকর পরিবেশে তারা থাকে না। অনেক ক্ষেত্রে আমরা বাড়ি করেছি অনেক জায়গায়, যেখানে হয়তো একটা খাল ছিল, সেই খালটা ভরাট করে আমরা সেখানে বাড়ি করেছি। তো জলাশয় কমে গেছে, ঢাকা শহরে পার্ক কমে গেছে, তাই তো? তো ঠিক আছে, অপরিকল্পিত নগরায়ণ পরিবেশের বিপর্যয়ের আর একটা বড় কারণ নিলাম আমরা। এই যে রানা প্লাজা ধসে পড়লো, আপনাদের মনে আছে কিনা? ছোট ছিলেন মনে আপনারা, সাভারে, প্রায় 11 বছর আগের কথা, তাই না? হাজারের উপরে মানুষের মৃত্যু হয়েছে, 1000-এরও বেশি মানুষ মারা গেছে সেই জায়গাটাতে, তাই না? কেন? কারণ হচ্ছে গিয়ে যে মাটিতে ওই বিল্ডিংটা করা হয়েছিল, সেই মাটির ওই লোড ক্যাপাসিটি ছিল না, যে এরকম একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালানোর মেশিনারিজ এন্ড লোড নেওয়ার মতো, তাই তো? সো মাটির উপরে আপনি যদি জোর খাটাতে চান, প্রকৃতির সাথে যদি আপনি বিদ্রোহ করতে যান, সেটা আপনাদের বিপক্ষে যে যায় সেটা প্রমাণ আছে। 1100 মানুষের মৃত্যু দিয়েও যদি আমরা না শিখি, 11 বছরে যদি আমাদের বোধতা না হয়, আমরা কবে শিখবো, তাই না? সো সয়েল টেস্টিং না করে আপনি বিল্ডিং করছেন এবং বলছেন যে এইটাই উন্নয়ন হচ্ছে। সো অনেক ক্ষেত্রে ওই উন্নয়ন আমাদের নিজেদের উপর ভেঙে পড়ছে, উন্নয়নের মৃত্যু দেখছি আমরা, পরিবেশের অবনতি করে। সো এটা টেকসই উন্নয়ন না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট না, তাই তো? সো সেইখানেও আমাদের একটু চিন্তার বিষয় আছে। আর কি কারণ খুঁজে পাওয়া যায় বল? আরো আছে নিশ্চয়ই।
স্যার যেগুলো কলকারখানার বর্জ্য, তারপরে কালো ধোঁয়া বেরোচ্ছে, ওগুলোও একটা বড় প্রভাব। ওকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমি যখন প্রচুর শিল্পায়ন করেছি, সেই শিল্পগুলা থেকে তো বর্জ্য হবেই, প্রচুর টক্সিক কেমিক্যালস আছে, সেগুলাকে আমি যদি আনট্রিটেড অবস্থায় ডাম্পিং করি, কোনো নদীতে ফেলে দেই, তাহলে নদীটা দূষিত হয়, তাই তো? সো আমাদের তুরাগ নদী যেটা আছে ইউনিভার্সিটির কাছেই, যেখানে আমরা দেখতে পাই যে তুরাগ নদীর পানি তো খুবই দূষিত, তাই না? পানি রং কালচে হয়ে গেছে, মাঝে মধ্যে ফেনা দেখা যায়, প্রচন্ড দুর্গন্ধ বের হয়, কারণ আশপাশের ফ্যাক্টরি গুলা তাদের যত টক্সিক কেমিক্যালস আছে, যত বর্জ্যগুলো আছে, সেগুলো ডাম্পিং করে নদীতে। এবং নদী যেহেতু কারো ব্যক্তিগত সম্পত্তি না, কাজেই সেখানে ওইভাবে খুব আপত্তি জানানোর মতো লোকও নাই, তাই তো? তো ঠিক আছে, আমাদের র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণেও আমাদের পরিবেশ অনেক দূষিত হয়েছে বা হচ্ছে, তাই তো? এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নামে ইটিপি বলে একটা জিনিস আছে, আপনাদের আইডিয়া আছে ইটিপি কি জিনিস? ইটিপি নাম শুনছেন? স্যার ফুল ফর্মটা কি বললেন? মানে বর্জ্য পরিশোধনাগার বলে। জি স্যার, নামটা শুনছি। আপনি নাম ধরেন শুনলাম। একটা, তাই? আচ্ছা, নাম শুনলে তো ভালো, মানে ইঞ্জিনিয়াররা এটা তৈরি করে মূলত। ইটিপির মূল কাজ হচ্ছে যে সব ফ্যাক্টরিতেই তো নানান রকমের লেড বর্জ্য বা সালফার বর্জ্য তৈরি হবে, তো ওইটাকে এক রকমের ফিল্টার করা হয় ইটিপির মাধ্যমে। হ্যাঁ, যেমন ধরেন আপনার চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয় যেখানে ট্যানারি ফ্যাক্টরিতে, সেইখানে আপনি ইটিপিতে যদি ওইটা বর্জ্যটাকে রান করেন, তাহলে কি হবে যে ওইটার যে টক্সিক গুলা যেগুলো আছে, টক্সিন গুলাকে সে আলাদা করে বাকি যে লিকুইড পানিটা, সেইটাকে সে আলাদা করে দেবে। সো এটাকে বলে ট্রিটমেন্ট করা, যে মানুষের যেমন চিকিৎসা হয় বর্জ্যের ওরকম চিকিৎসা করে তারপরে হচ্ছে গিয়ে সেটাকে ডিসপোজ করার কথা। সো ইটিপি করার ব্যাপারে আমাদের ফ্যাক্টরি গুলার একটা অনাগ্রহ আছে। একটা তো হচ্ছে এটা তৈরি করতে খরচ লাগে, এবং এটা আবার চালানোর জন্য বিদ্যুৎ লাগে, সো ইলেকট্রিসিটি বিল দিতে হয়। তো অনেক ক্ষেত্রে অনেক ফ্যাক্টরি চায় যে এটা না করে যদি লাভবান হওয়া যায়, মানে অর্থনৈতিক ভাবে এটা তার জন্য লাভজনক, ইটিপি না চালা। সো সেইখানেও এক রকমের দুর্বলতা আছে আমাদের। আইনে যদিও বলা আছে ইটিপি থাকতে হবে, বা ইটিপি মাধ্যমে হচ্ছে বর্জ্য পরিশোধন করে তারপর সেটা ডাম্পিং করতে হবে, কিন্তু সেটা প্রয়োগ নাই আর কি। সো আরেকটা কারণ হতে পারে যে আমাদের পরিবেশ নিয়ে যে আইনগুলো আছে সেগুলোর প্রয়োগ নাই। সো পলিটিক্যাল একটা রিজন হতে পারে যে প্রতিটা সরকারই নানা সময় যখন আসে, তখন ওভারঅল মানুষের মধ্যে মানুষ রাজনীতি নিয়ে যত কথা বলে বা অর্থনীতি নিয়ে যত কথা বলে, এমনকি খেলা নিয়েও যত কথা বলে, বা ফেসবুকে অনেক ইস্যু আসে, কিন্তু পরিবেশ নিয়ে অতটা বেশি কথা মানুষকে আমরা খুব একটা বলতে দেখি না। ইদানিং গরমের জন্য হয়তো গাছ নিয়ে কিছু কথা বলছে মানুষ, তাও সিজনাল, কিছুদিন পরে গরম কমে গেলে মানুষ ভুলে যাবে। যখন বর্ষাকাল আসবে, অ্যাকচুয়াল গাছ লাগানোর সময় আসবে, তখন কয়জন মানুষ আমরা গাছ লাগাবো বা মনে থাকবে কিনা আমাদের, সেটা নিয়ে একটা ডাউট আছে, তাই তো? সো ওভারঅল পাবলিক অ্যাওয়ারনেস এর জায়গাতে একটা দুর্বলতা আছে, তাই না? আর কোনো কারণ আছে? আছে, চিন্তা করেন, চিন্তা করলে পাবেন। প্রকৃতি মানে যে নিয়ম, সেটার উপর আমাদের কিছু নিয়ম প্রতিষ্ঠা করতে চাওয়া, যেমন সৌদি আরব বা কই জানি, ওই যে ওরা বৃষ্টি মানে ক্লাউড আর্টিফিশিয়াল সিডিং, রেইন। আচ্ছা ঠিক আছে। মিডল ইস্টের অনেক দেশে যেখানে বৃষ্টিপাত হয় না, সেখানে কৃত্রিম ভাবে কেমিক্যাল ছড়িয়ে মেঘের মধ্যে, তাই তো, একটা বৃষ্টি করার যে সেটার নেগেটিভ কনসিকুয়েন্সেস থাকতে পারে। প্রমাণিত হয় নাই এখনো, বাট হতে পারে যে কিছু জিনিসের উপরে আসলে আমাদের কন্ট্রোল নাই। জোর করে আপনি যখন কন্ট্রোল নিতে চান সেটার ওয়েদার ইভেন্টস এর উপরে, সেটা হিতে বিপরীত হতে পারে। সো রিসেন্টলি দুবাইতে যে বন্যা হয়েছে, 70 বছরের মধ্যে এরকম বৃষ্টিপাত দুবাইতে হয় নাই। সৌদি আরবে বৃষ্টিপাত হচ্ছে অনেক। সো উল্টো মিডল ইস্টের তুলনায় বাংলাদেশে বেশি গরম পড়ছে। সো এক রকমের আনপ্রেডিক্টেবল ওয়েদার প্যাটার্নস যেটা, সেটা ঠিক আছে, সেটা একটা কারণ হতে পারে যে আমরা এক্সপেরিমেন্টেশন করছি নানান রকমের, সেটা অনেক ক্ষেত্রে হয়তো সেটা আমাদের বিপক্ষে যেতে পারে। এগ্রিকালচারে আমাদের যে ডেভেলপমেন্ট হয়েছে, সেইটার সাথে কি পরিবেশ দূষণের কোনো সম্পর্ক আছে? আমি সাভারে বাসিন্দা হিসেবে বলতে, আমাদের সাভারে এই যে
হ্যাঁ শিল্পকর বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে ডেইলি যে পরিমাণে পানি ব্যবহার হয় মানে একটু এক্সেস লেভেলের পানি হুম ইউজ হয়, এই কারণে আমাদের আশেপাশের যে কৃষি এলাকাগুলো এখানে হচ্ছে ডিপ ওয়েল ছাড়া পানি পাওয়া যায় না, পানির একটা সংকট। পানির ফ্যাক্টরিগুলো ভূগর্ভস্থ পানির স্তর নিচে চলে গেছে, নিচে চলে সারফেস গেছে। ওয়াটার যেটা বলে, হ্যাঁ, তাই না? রাইট, অনেক চাপ করলে যেখানে আগে পানি আসতো এখন পানি আসে না, এখনো থাকে। তাই তো? যশোরেও এরকম হয়েছে, রাইট। তার তো পানিটা তো জমা হতে দেখা গেছে 50 বছর 100 বছর সময় নিয়েছে, কিন্তু আমি 5 বছরে সেই পানিটা কনজিউম করে ফেলছি, তাই তো? তো স্বাভাবিকভাবেই আমার 30 ফিট 40 ফিট নিচে চলে যাচ্ছে পানির স্তরটা, তাই তো? ওয়ান্ডারফুল। আপনি পানির ইউটিলাইজেশন, পানিকে যখন আপনি ভাবেন যে পানি অফুরন্ত, সুপেয় পানির কিন্তু একটা সংকট আছে পুরো বিশ্বে। সমুদ্রের পানি লবণাক্ত, সে সংকট নাই, কিন্তু আপনি সমুদ্রের পানি দিয়ে তো আর কৃষি কাজ করতে পারেন না, বা ওইটা খেলে আপনি সুস্থ থাকবেন না, আসলে অসুস্থ হয়ে যাবেন, তাই না? সমুদ্রের নোনা পানি। ইভেন কলকারখানাতেও মেশিনারিজ চালাতে পারবেন না। আমাদের খুলনাতে প্রচুর হেভি ইন্ডাস্ট্রি আমরা করতে পারছি না, কারণ পানির লবণাক্ততা অতিরিক্ত বেশি, তাই তো? সেখানে বাগদা চিংড়ি চাষ করা যায় বা লবণ চাষ করা যায়, কিন্তু মিঠা পানির ফসল করা খুব ডিফিকাল্ট, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রি গুলাতে আমরা অনেক সময় দেখেছি, যেমন ধরেন জিন্স আমরা ব্যবহার করি, রাইট? একটা জিন্সের প্যান্ট তৈরি করতে কি পরিমাণ পানি লাগে, কারো কোনো আইডিয়া আছে? রাফলি মানে আপনি গেস করতে পারেন যে কত লিটার পানি খরচ হয় একটা জিন্স প্যান্ট ওয়াশ করার জন্য? তার পরিমাণটা দেখছিলাম, খেয়াল না, কিন্তু অনেক বেশি। মানে মানে আপনি অকল্পনীয় ব্যাপার, রাইট? মানে 300 লিটার 300 লিটার পানি মানে কত বোতল, কত গ্যালন পানি, রাইট? তাই না? বাট ধরেন জিন্স কি পড়তেই হবে কিনা, মানে জিন্স না পড়লে আমরা মরে যাবো কিনা, প্রায়োরিটিটা কি আসলে, তাই তো? মনে হচ্ছে এরকমই যে না, জিন্স পড়তেই হবে, আমার 300 গ্যালন পানি যাক, তো তাতে কি, তাই তো? সো বিকল্প যে আমাদের সুতির কাপড় ছিল, যেমন ধর পলিস্টার ইউজ হচ্ছে। পলিস্টার মূলত কি, আসলে প্লাস্টিক। পলিস্টার যে সুতা, এটা কিন্তু সুতির অর্গানিক সুতা না কিন্তু, তাই না? ওটা কিন্তু প্লাস্টিক বেসিক্যালি। আপনার যে প্লাস্টিক বটল আছে, যেমন আগে আমরা দেখতাম যে প্রচুর কাচের বোতল আমরা ইউজ করতাম। ইনফ্যাক্ট কোক যে আমরা খেতাম, বড় বোতল, কোকের বোতলও কাচের বোতল ছিল। আমরা দোকানে থেকে নিয়ে এসে কোক খেয়ে আবার এটা ফেরত দিতাম। আপনারা অবশ্যই ওই দিন দেখেন নাই, রাইট? আপনারা মোটামুটি প্লাস্টিক বটল দেখি বড় হয়েছে। মশার কোকের বোতলও দেখছি, কাপের ছোট বোতল। বোতল না, বড় বোতল, 1 লিটার 2 লিটার, মানে বোতলটা বড়। লিটার বড় বোতল প্লাস্টিক একটা বটলই বাসায় ছিল, ছিল, খাওয়া হয় না, কিন্তু প্লাস্টিকের অপশনই ছিল না। এখন আপনি কনভিনিয়েন্সের জন্য হলো বা খরচ কমানোর জন্য হলো আপনি বলছেন যে প্লাস্টিক ব্যবহার বাড়িয়েছেন, তাই তো? সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। মানে পলিথিন বা প্লাস্টিক মাটিতে 100 বছরে পচে না। ইনফ্যাক্ট পৃথিবীতে সবচেয়ে বড় যে কোম্পানিগুলো আছে যারা দূষণ করে, তার মধ্যে কোকা কোলা নাম্বার 1, জাস্ট বিকজ অফ দিস, মানে পিইটি বটলস, তাই তো? বিকজ এগুলো রিসাইকেল বা রিউজ করারও সুযোগ নাই, তাই তো? ইনফ্যাক্ট গত 2 দিন আগে আমাদের ইন্টারন্যাশনাল আর্থ ডে গেল, ধরিত্রী দিবস। এটার মূল কথাই ছিল যে মাইক্রোপ্লাস্টিক কমাইতে হবে, কারণ মাইক্রোপ্লাস্টিক ভয়াবহ হারে বেড়েছে। বাংলাদেশের যে গবেষণাগুলো আছে সেইখানে মায়ের বুকের দুধেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, মানে কি জিনিস মাইক্রোপ্লাস্টিক? শুনছেন এই টার্ম? মানে মাইক্রো মানে হচ্ছে ছোট আর কি, হ্যাঁ? ছোট ছোট প্লাস্টিক। হ্যাঁ, ছোট ছোট প্লাস্টিক বলতে কত ছোট? 5 মিলিমিটারেরও কম, খুবই তাই ক্ষুদ্র। তো? খুবই ক্ষুদ্র। এখন আপনি নদীর মাছ খাচ্ছেন এবং ভাবছেন যে চাষের মাছের থেকে নদীর মাছ খুব ভালো। নদীতে যে ওই যে ডাম্পিং করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ওইখানে মাইক্রোপ্লাস্টিক আছে। এই যে গার্মেন্টস ফ্যাক্টরি বর্জ্যে প্রচুর মাইক্রোপ্লাস্টিক থাকে, কারণ ওরা পলিস্টারের সুতা ইউজ করে। পলিস্টার তো মূলত প্লাস্টিক। তো নদীতে মাছটা যখন পানি খায়, পানির সাথে সে মাইক্রোপ্লাস্টিকটা খেয়ে ফেলে, আবার সেই মাছ আপনার পেটে যাচ্ছে, আপনার পেটের মধ্যে মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে। না হলে মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিক করতে আসতেছে, তাই তো? ডিরেক্টলি আপনি এফেক্টেড হচ্ছেন, আপনি জানেন এটা হার্মফুল, আপনি জানেন পলিথিন বাংলাদেশে আইনগতভাবে নিষিদ্ধ, উৎপাদন করা, ব্যবহার করা, মানে সবকিছুই নিষিদ্ধ, কিন্তু তারপরেও ধরেন আমরা পলিথিনের ব্যবহার তো কমাই নাই, তাই না? পলিথিন বাজারে তো চলছে, তাই তো?
সামহাও ওইখানে আমাদের একটা বড় রকমের সীমাবদ্ধতা আছে, সচেতনতার পাশাপাশি আইনগতভাবেও একটা সীমাবদ্ধতা আছে, এবং আমরা কিন্তু বিকল্প খুব একটা খুঁজি নাই। পলিথিনের বিকল্প হিসেবে আমরা যে পাটের ব্যাগ ব্যবহার করব 10 টাকা 15 টাকা দিয়ে কিনতে আমরা আগ্রহী না, বরং আমরা ফ্রিতে পলিথিন পেয়ে খুশি, তাই তো? বিক্রেতাও খুশি, ক্রেতাও খুশি, পলিথিনের ফ্যাক্টরি মালিকও খুশি। এনভায়রনমেন্টের ক্ষতি হলে মার্কেটের কিছু আসে যায় না, কারণ বাজার আসলে এনভায়রনমেন্টের ক্ষতি বোঝে না, বাজার বুঝে হচ্ছে গিয়ে টাকা, তাই তো? সো ওইটাকে বলে মার্কেট ফেইলিয়ার। যখন আপনি সবকিছু মার্কেটের হাতে ছেড়ে দেন, মার্কেট তখন এনভায়রনমেন্ট ইন্টারেস্ট বুঝতে ফেইল করে। হ্যাঁ, তো স্লাইডে দেখবেন মার্কেট ফেইলিয়ার নামে একটা স্লাইড আছে। হ্যাঁ, যে আপনি এই পলিথিনের মতো বাজে জিনিস মার্কেটে চলবে, কারণ হচ্ছে আপনি মার্কেটকে কন্ট্রোল করছেন না, তাই তো? বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্প নামে একটা শিল্প আছে, রাইট? শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি। চট্টগ্রামে কেউ আছেন এখানে? সীতাকুণ্ড, চট্টগ্রামে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি সম্পর্কে কারো আইডিয়া আছে বাংলাদেশের? তার ছবি দেখছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে ভালোই লাগছে না? যে ভালোই তো, বিদেশিদের বাতিল পুরাতন ফেলে দেওয়া জাহাজ, ফিটনেস বিহীন জাহাজ, সেগুলো আমরা নিয়ে আসি বাংলাদেশে এবং এটাকে ভাঙি, তাই তো? ভেঙে এইটাকে রড শিল্পে কাজে লাগাই, স্টিল শিল্পে কাজে লাগাই, যেহেতু হাই গ্রেড রড বা স্টিল, তাই তো? জাহাজে মুশকিলটা হচ্ছে যে জাহাজটা যখন ওর করে ভাঙা হচ্ছে সেটা নদীর তীরে করা হচ্ছে, শীতলক্ষা নদীর তীরে হয়তো, এবং সেই জাহাজের যত পচা তেল আছে, টক্সিক ইন্ডাস্ট্রিয়াল গ্লু আছে, অ্যাসবেস্টস আছে বা লেড আছে, সেগুলো সমস্ত কিছু ফেলা হচ্ছে নদীর মধ্যে। তার মানে আপনি একটা শিল্প দাঁড়া করাচ্ছেন, ওইখানে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, অ্যাট হোয়াট কস্ট? এনভায়রনমেন্টাল কস্ট, ক্লিয়ারলি। হ্যাঁ, যদি এটা এনভায়রনমেন্টের জন্য এত ক্ষতিকর নাই হতো, তাহলে এইটা বাংলাদেশে এই জাহাজগুলো ভাঙা হইতো না। ইনফ্যাক্ট জাহাজ ভাঙা শিল্পের সাথে জড়িত যে শ্রমিকরা, তারাও নানান রকমের হেলথ হ্যাজার্ডের মধ্যে থাকেন, তারা নানান রকমের অসুখ হয় তাদের, কারণ তারা ওই গ্লাভস পরে বা প্রিকশন প্রোটেকশন নিয়ে কাজ করেন না, তাই তো? এবং দরিদ্র জনগোষ্ঠী কিন্তু ধরেন এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কারণে ধরেন বাজার বলছে জাহাজ ভাঙা তো খুব ভালো জিনিস, কিন্তু পরিবেশের জায়গা থেকে যদি চিন্তা করেন, জাহাজ ভাঙা একটা ভয়ঙ্কর শিল্প। আপনার মানে নদী দূষণের জন্য আপনার সমস্ত আয়োজন ওই শিল্পে আছে, তাই তো? তো কাজেই এগেইন আপনি বাজারের হাতে ছেড়ে দেন, বাজার বলবে যে যত ভাঙ্গারি আছে, যত বিশ্বের যত পুরাতন বাতিল জাহাজ আছে, সব বাংলাদেশে এসে তারা ডাম্পিং করবে, আপনি যদি এটা অনিয়ন্ত্রিত ভাবে এই শিল্পকে যদি কাজ করতে দেন, তাই তো? এগেইন বা ধরেন আমাদের ট্রান্সপোর্টেশন, রাইট? হ্যাঁ, আমরা আমাদের ট্রান্সপোর্ট গুলো যে পরিমাণ ইমিশন করে, যেমন ড্যাফোডিলের ডলফিন বাস বা কি জানো সূর্যমুখী বাস, তা আপনার ধারণা ইমিশন টেস্টে দিলে এগুলা পাস করবে? মানে ডলফিন যে বাসগুলো, মূলত এই বাসগুলা প্রতিটা বাসই হচ্ছে গিয়ে ফিটনেস টেস্টে ফেল করা বাস, যেগুলো সিটিতে আর চলতে পারে না, এই কারণে সেটা আপনাকে নিয়ে আসে আর কি। স্মার্ট সিটিতে চলে রং করছে। কখনো মনে হয়েছে যে একটু দেখি তো আমি যে বাসে চড়ি সেটা কি পরিমাণ কার্বন ইমিট করে, তাই তো? এখন আপনার প্রয়োজনের তাগিদে আপনার বাস লাগবে। এখন আমি যদি রাফিয়ান মাহমুদ বলি যে না না এটা বাসটা ভালো না, সো বাসটা আমরা বন্ধ রাখি, তখন কিন্তু উল্টা আপনারা ক্ষিপ্ত হবেন যে মোটে বাস পাই না, সিট একটা সিটের জন্য কত দৌড়াদৌড়ি, তাই না? পরিবেশ পরিবেশ গোল্লায় যাক, আগে আমি বাসে উঠি, সেই বাস থেকে কালো ধোঁয়া ভকভক করে কালো ধোঁয়া বেরোয় 10 জন মানুষ হাঁপানির রোগী হয়ে যাক, ফুসফুসের ক্ষতি হোক, তাতে আমার কি? এরকম একটা ব্যাপার, তাই তো? হ্যাঁ, মানে ওই তো ব্যাপারটা। কাজেই আমাদের প্রায়োরিটি কখনোই এনভায়রনমেন্ট ছিল না, এখনো নাই। হ্যাঁ, আমরা যতই ভান করি যে আমরা খুব পরিবেশবাদী হয়েছি বা পরিবেশ বিজ্ঞানী, তো আমরা হইতেই পারি না। আমাদের মূলত হচ্ছে গিয়ে আমাদের সবকিছু মানে সমস্ত সমস্যার সমাধান হইলে তারপরে গিয়ে আমরা হয়তো সময় থাকলে আমরা পরিবেশ নিয়ে কথা বলি, নাহলে পরিবেশ নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। ইনফ্যাক্ট আমিও বলতাম না যদি এটা আপনাদের সিলেবাসে না থাকতো, এরকম একটা ব্যাপার যে এখন তো এটা সিলেবাসে আছে, চ্যাপ্টার পড়াইতে হবে জন্য, তাই তো? কারণ কত কত বড় সমস্যা, অর্থনীতির সমস্যা, রাজনীতির সমস্যা, তাই তো? আমাদের এই ফরেন পলিসির সমস্যা, কনস্টিটিউশনের সমস্যা, এত সব বলে আবার এনভায়রনমেন্ট নিয়ে কথা বলার সময় কই, তাই তো?
তো আমরা প্রতিদিন এফেক্টেড হচ্ছি, আমাদের প্রতিদিন আমরা নানান শত রোগে আক্রান্ত হচ্ছি, কিন্তু স্লো পয়জনিং যেহেতু, সেহেতু আমাদের মনে হচ্ছে যে এইটা খুব জরুরি কিছু না, পরিবেশকে ভালো রাখা খুব দরকারি স্যার কিছু। উন্নত কান্ট্রি গুলা ওরা পরিবেশ ডিস্ট্রয় করে আবার এই নিম্ন কান্ট্রির দোষ দেয়, এটা হ্যাঁ বলতে পারেন যে কার্বন ইমিশন করে যে দেশগুলা ওয়ার্ল্ডের কার্বন ইমিটার কান্ট্রিজ এর মধ্যে মেজর কার্বন ইমিটিং কান্ট্রি হচ্ছে গিয়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, ইন্ডিয়া, রাশিয়া, তাই তো? মানে ওইখানে বাংলাদেশের কন্ট্রিবিউশন 1% এরও কম গ্লোবাল কার্বন ইমিশনের যে ইয়াতে আর কি। হ্যাঁ, লাস্ট ইয়ারের ডেটাও যদি আমরা পুল করি আমরা দেখবো যে বাংলাদেশ কত 0.5%ও না বা 0.3%। বলতে পারেন যে আমরা তো ওইভাবে কার্বন নিঃসরণ করি না, কিন্তু আমরা এফেক্টেড তো হচ্ছি, তাই না? সো ইদার ওয়ে আপনি তো ভিকটিম, কালপ্রিট আপনি না হন বা না হন, কিন্তু ভিকটিম তো আপনি, তাই তো? বা আমি যদি বলি যে ওদের যে টেকনোলজি আছে সেটা আমার তো অ্যাভেলেবল না, অনেক ক্ষেত্রে আমার কাছে ডেটাও সবসময় পাচ্ছি না আমি। যেমন ধরেন বায়ু দূষণ মাপার জন্য যেই পার্টিকুলেট ম্যাটার 10 এবং 2.5 এই দুইটার উপস্থিতির উপর ভিত্তি করে হচ্ছে বায়ু দূষণকে মেজার করা হয় WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাই তো? তো WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী ওই দূষণ মাপার যে ডিভাইসেস, সেই ডিভাইসেসও সবসময় আমাদের কাছে সব জায়গায় অ্যাভেলেবল আমরা দেখি নাই। হ্যাঁ, মাঝখানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অনেক কাজ করেছিল এটা নিয়ে, তারা নিজস্বভাবে বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় হচ্ছে ডিভাইস সেট করেছিল। তো আমরা তখন মেজার করে দেখেছি যে অ্যাকচুয়ালি তাই, যে বিশ্বের সবচেয়ে দূষিত শহর বায়ু দূষণের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা শহর মোটামুটি টপ র্যাঙ্কিং এ থাকার মতোই সব আমাদের নিজস্ব মেজারমেন্টে। হ্যাঁ, সো এগেইন আপনি অন্যকে দোষারোপ করে তো লাভ নাই। বা ঢাকা যে শহরে 50 লাখ মানুষ থাকার ডিফিকাল্ট, সেই শহরে 3 কোটিরও বেশি মানুষ থাকছে। ওভার পপুলেশন তো একটা বড় কনসার্ন, রাইট? ইনফ্যাক্ট, তাই না? মানে 50 লক্ষ মানুষের পানির চাহিদা, 50 লক্ষ মানুষের বাতাসের চাহিদার চাইতে 3 কোটি মানুষের চাহিদা তো ন্যাচারালি বেশি হবেই, তাই তো? বা পুরো পৃথিবীর জায়গা থেকে যদি দেখেন, এখন পৃথিবীর জনসংখ্যা কত? 800 কোটি বা 800 কোটির বেশি, রাইট? পৃথিবীর জনসংখ্যা কত এখন? 800 কোটির মতো মনে হয়। কারণ আপনি পৃথিবীতে থাকেন, পৃথিবীর একটু খোঁজ খবর রাখবেন না? ধরেন কথায় কথা আপনি শিক্ষিত মানুষ না, ধরেন আজকে থেকে 200 বছর আগে খবর রাখা যায়? চাইলে রাখা যায়। স্যার 8.5 নেবে। আচ্ছা 8.5 আমি যদি কম করেও ধরি যে 850 কোটি না 800 কোটি ধরেন, আজকে থেকে 200 বছর আগেও পৃথিবীর জনসংখ্যা ছিল 100 কোটি। সো লাস্ট 200 ইয়ার্স এ পৃথিবীর জনসংখ্যা 8 গুণ বেড়েছে, তাই তো? প্রশ্ন হচ্ছে শেষ 200 বছরে কি আমরা নতুন 8টা গ্রহ বের করেছি বা পৃথিবীকে 8 গুণ বড় হয়েছে? হ্যাঁ, তা তো হয় নাই। এখন এই যে 200 বছরে যে পৃথিবীর জনসংখ্যা 8 গুণ বেড়ে গেল, তাহলে আলটিমেটলি পৃথিবীর রিসোর্সেস তো 8 গুণ বাড়ে নাই, ন্যাচারাল রিসোর্সেস বাড়ে নাই, তাই না? উল্টো আমাদের কনজাম্পশনের প্যাটার্ন আরো বেড়েছে, আমরা আরো বেশি লোভী হচ্ছে দিন দিন, যে যত বেশি কনজিউম করতে পারে সে তত বেশি সাকসেসফুল, তাই তো? সো এইটা তো লং টার্মে এটা কোনো টেকসই উন্নয়নের চিন্তা না, বিকজ এটা ইট উইল নট সাস্টেইন, তাই তো? সো আপনি সামনের 200 বছরে আপনি হয়তো বেঁচে থাকবেন না, এবং আপনার মনে হইতে পারে যে আমি বেঁচে না থাকলে পৃথিবী গোল্লায় যাক, এই ধরনের চিন্তা তো ধ্বংসাত্মক চিন্তা। পরবর্তী প্রজন্ম এসে আমাকে আপনাকে গাল দিবে যে তাদের পূর্বপুরুষ কতটা আহাম্মক ছিল বা লোভী ছিল, কত বেকুব ছিল, যে তারা এমন একটা পৃথিবী শিশুদের জন্য রেখে দিয়েছে যে পৃথিবীতে একটা শিশু ঠিক মতো নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। তারাই আবার উন্নয়নের গল্প শোনাবে, তারাই আবার খুব প্রযুক্তি কত অ্যাডভান্স হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কত কিক হয়েছে, সেসব গল্প শোনায় বাচ্চাদের ভুলাইতে চাবে। বাচ্চারা এই গল্প শুনবে না। বাস্তবতা হচ্ছে একটা বাচ্চা যখন ঠিক মতো নিঃশ্বাস নিতে পারবে না, তখন তারে আপনি যতই বলেন যে এই যে সুন্দর ডিভাইসে দেখো কত সুন্দর অ্যাপ বানিয়েছি, ওগুলো পরের বিষয়, আগে তো মানুষ সার্ভাইভ করতে হবে, রাইট? সামহাউ আমাদের
প্রায়োরিটিস কি হবে সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। আমরা এখন যা করছি সামনের 50 বছর 100 বছর পরে কি হতে যাচ্ছে পৃথিবীর, সেটা আমাদের আজকের অ্যাকশনই ডিফাইন করবে, হ্যাঁ, ফিউচার ওয়ার্ল্ডটা কেমন হবে। সো এই জন্যই হচ্ছে গিয়ে এত কথা বলা আর কি, যে আমরা বুঝি যে এই আমাদের অপরিকল্পিত নগরায়ণ একটা সমস্যা, আমাদের বাজার কেন্দ্রিক চিন্তা বা শুধুমাত্র অর্থ কেন্দ্রিক উন্নয়নের ভাবনাটা একটা ভুল ধারণা, সেটা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে সামনের দিনগুলো আরো খারাপ অপেক্ষা করছে। অ্যাটলিস্ট এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে সামনে বিশ্বের অবস্থা ভালো হওয়ার তো সুযোগই নেই, বরং আরো খারাপ হতে পারে। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয় আর সেই জায়গাটা একটু জাস্ট পরিষ্কার করা। নাহলে ধরেন অ্যাসিড রেইন শুনছেন আপনারা? অ্যাসিড রেইন অ্যাসিডিক বৃষ্টি হয় এইটা ন্যাচারাল রিজনস এর জন্য না। অ্যাসিড বৃষ্টি হয় হচ্ছে গিয়ে কলকারখানার যে সালফার বের হয়, সালফার ডাইঅক্সাইড, সেটা বাতাসের জলীয় বাষ্পের সাথে মিশে সালফিউরিক অ্যাসিডিক মতো এনভায়রনমেন্ট তৈরি করে। বা আমরা যে প্রচুর পরিমাণ কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, নাইট্রোজেন বেস সার, সেই নাইট্রাস পরবর্তীতে অক্সিজেনের সাথে জারিত হয়ে নাইট্রাস অক্সাইড হয় এবং সেটাও নাইট্রোজেন বেস একটা অ্যাসিডিক দ্রবণের মতো তৈরি করে, যেটা আবার বৃষ্টি হয়ে আমাদের উপর ঝরে পড়ে। সো অ্যাসিড বৃষ্টির মূল কারণ হচ্ছে মানব সৃষ্ট কারণ, ন্যাচারাল রিজনস না। অনেকদিন বৃষ্টি না হইলে অ্যাসিড হয়ে যায় বৃষ্টি, এটা না। কারণ আপনি বলেছেন যে আপনারা লাশাতিলে নিতে পড়েছেন যে ইন্ডাস্ট্রিতে সালফারের জারণ বিজারণ বিক্রিয়া করেছেন, ছিল আপনার টাকার কথা, বেসিক কেমিস্ট্রি, রাইট? কারণ আপনি বলেছেন যে সালফারকে অক্সিজেন দ্বারা জারিত করলে সালফার ডাইঅক্সাইড হয় এবং ট্রাইঅক্সাইড হয় এবং তারপর কি এইখানে তারপরে অনেক কিছু করে টরে প্রচুর কি প্রোডাকশন বাড়ানো যায়। বাট সালফার জিনিসটা তো ক্ষতিকর একটা জিনিস, তাই তো? আপনি যদি ওটাকে ফিল্টার না করেন, ওটা আনফিল্টার্ড অবস্থায় ছেড়ে দেন, তাহলে আলটিমেটলি এটা অ্যাসিড বৃষ্টি ঘটানোর প্রধান কারণ হিসেবে কাজ করবে, তাই তো? বা ইভেন আপনি কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা জানি গ্রিন হাউস গ্যাস, যেটা উপস্থিতি বায়ুর উষ্ণতা বাড়ায়, তাই তো? তাহলে কেন আমরা কার্বন নিঃসরণ কমাচ্ছি না, কয়লা পোড়ানো থামাচ্ছি না? কারণ কয়লা তো কার্বন, এবং কয়লাকে পোড়াইলে যে কার্বন ডাইঅক্সাইড হয় সেটা আমাদের জানা আছে। কিন্তু কয়লা খুব সস্তা জ্বালানি বলেই আপনি হয়তো মনে করেন যে বিদ্যুৎ দরকার, সো কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বানালে আপনার খুব লাভ হবে, তাই তো? সো এই ধরনের ব্যাপার স্যাপার তো ঘটছে। আমরা মহেশখালীতে প্রচুর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি। ইনফ্যাক্ট সুন্দরবনের কাছে রামপালে একটা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বেশ হইচই হয়েছিল, আপনারা মনে আছে কিনা, আপনারা ছোট ছিলেন মনে হয়। রামপাল বিদ্যুৎ, তাই তো? হ্যাঁ, সেই বলা হয়েছিল সুন্দরবন তো আমাদের ম্যানগ্রোভ ইকো ফরেস্ট, এটাকে প্রোটেক্টেড রাখা দরকার, বায়োডাইভার্সিটি এন্ড আদার থিংস, তাই তো? শেষ পর্যন্ত আমরা ঠিকই কিন্তু ওই বিদ্যুৎ কেন্দ্রটা করেছি, তাই না? রামপালে, যে আমাদের বিদ্যুৎ তো দরকার, আবার লোডশেডিং হইলে তো খুব বিপদ, তাই তো? তার মানে ওই ডিসিশনটা ওই রকমই অনেকটা, যে আমার গ্যাস থেকে বা তেল থেকে বিদ্যুৎ করার চাইতে কয়লা থেকে বিদ্যুৎ করলে আমার একটু খরচ কম হয় পার ইউনিট প্রোডাকশন কস্ট। সো আমরা কিন্তু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছি, আরো নতুন নতুন হচ্ছে। অন্য অনেক দেশ এখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে, কিন্তু আমরা আবার উল্টো পথে হাঁটছি, তাই তো? এবং ঠিক আছে, আপনি দায়ী করতে পারেন যে ওরা তো অলরেডি অনেক ডেভেলপড, আমরা তো এখনো ডেভেলপ হইতে পারি নাই, সো ওরা তো একসময় দূষণ করছে, আমরা তখন দূষণ করি নাই, সো এখন আমরা একটু দূষণ করি। আই ডোন্ট নো, মানে এই ধরনের চিন্তা খুব মানে সমাধান আনবে না আসলে, তাই না? সিরাজগঞ্জের কেউ আছেন এখানে? সিরাজগঞ্জের কেউ নাই, থাকলেও অ্যাক্টিভ নাই। সিরাজগঞ্জে আমরা সোলার প্যানেল বসাচ্ছি প্রচুর, হ্যাঁ, ওইখানে প্রায় 2.5 লক্ষ সোলার প্যানেল বসানো হয়েছে। আমরা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি, মানে স্বল্প পরিসরে হলেও আমরা চেষ্টা করছি যে বিকল্প কিছু আছে কিনা, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব উপায় বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে, তাই তো? সো ওই প্রজেক্টটার মূল ব্যাপার হচ্ছে যমুনা নদীর তীরে হচ্ছে, ওই জায়গাটা অলসি পড়েছিল, সো ওই জায়গাটা এখন বিদ্যুৎও তৈরি হবে, আবার আমরা সোলার প্যানেলটা এমন ভাবে স্থাপন করব যাতে ওইখানে
নিচের জমিটাকে আবার কৃষি জমি হিসেবেও ব্যবহার করা যায়। তার মানে একেবারে আমরা পিলার গুঁড়া করেছি রয়েছে। একেবারেই কাজ হচ্ছে না তা না। আমরা চিন্তা ভাবনা করছি যে রিনিউয়েবল এনার্জি উইন্ড পাওয়ার দিয়ে করা যায় কিনা বা সোলার প্যানেল আমাদের ওয়ে আউট হতে পারে কিনা, সেই চেষ্টাগুলো আছে আর কি। হ্যাঁ, সো আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলি, চলেন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নিয়ে আর কিছু কেউ বলতে চান? ওজোন লেয়ার নিয়ে একটা কথা দেখবেন ওখানে লেখা আছে যে ওজোন লেয়ার ডিপ্লেশন একটা বড় কনসার্ন ওয়ার্ল্ডের জন্য এক সময় ছিল, এখন অতটা নাই। মানে ওজোন লেয়ার, কারণ লাস্ট কয়েকটা ডেটা বলছে যে ওজোন লেয়ারের ঘনত্ব আবার বেড়েছে। হ্যাঁ, সো এই বাড়াটাও ন্যাচারাল না, মানে ওজোন লেয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছিল সিএফসি গ্যাসের ব্যবহারের কারণে। তো সিএফসি গ্যাসের বিকল্প গ্যাস অনেক কমে আসছে। সো তাতে করে যেটা হয়েছে যে আমাদের ওজোন লেয়ারটা আগের মতো করে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না আর কি, বরঞ্চ এই কোভিড সিচুয়েশনের সময় যখন লকডাউন ছিল সেখানে কিছুটা হিল হয়েছে, এবং লাস্ট 2 বছর আগে আমি একটা পড়লাম যে আগের তুলনায় এখন ঘনত্ব আবার বাড়তে শুরু করেছে। সো ওজোন লেয়ার পাতলা হয়ে যে ফুটো হয়ে যাওয়ার মতো যে ব্যাপারটা আর্কটিক অঞ্চলে মূলত এটা প্রথম নাসার একজন গবেষক বের করেন। পরবর্তীতে এটা নিয়ে পুরো ওয়ার্ল্ড কিন্তু একমত হয় যে এটা হইলে সূর্যের অতিবেগুনি রশ্মি যদি এক্সপোজড হয় তাহলে আমরা মহামারীর মতো করে স্কিন ক্যান্সারে আক্রান্ত হব। সো ওজোন লেয়ার যেহেতু আমাদের আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেকশন দেয়, সো এটাকে বাঁচাইতে হবে। সো ওইটাও একটা সাকসেস স্টোরি যে আমরা চাইলে পারি, আসলে নট দ্যাট যে মানে চাইলে কিছু হবে না তা। এনভায়রনমেন্টালি আমরা যদি একমত হতে পারি ওয়ার্ল্ড, তাহলে আমাদের পক্ষে একটা সলিউশনে যাওয়া সম্ভব। সো আপনি বলতে পারেন যে ওজোন লেয়ারের ডিপ্লেশনটা আগের চাইতে যে এখন কমায় নিয়ে আসছি আমরা, সেটা একটা সাকসেস স্টোরি, তাই তো? সো ফাইন, আমরা একটু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলি, চলেন। এনভায়রনমেন্ট নিয়ে আর কিছু বলতে চান কেউ? স্লাইডে মোটামুটি আছে। আমরা শুরু করছিলাম 41 জনকে নিয়ে, এখন আছে 23 জন। ষষ্ঠ মহাসাগর হচ্ছে স্যার আবিষ্কৃত হতে পারে এমন একটা ধারণা আছে স্যার। হলে এটা কি স্যার দেখবো। ক্লাইমেট চেঞ্জের অংশ? আমার জানা মতে আমার এই ব্যাপারে ধারণা নাই আসলে, আপনি কই পাইছেন এটা? স্যার এটা আরটিভি নিউজে করছিল এবছর, মেবি না গত বছর। এখন যে একটা ব্যাপার হচ্ছে আবিষ্কৃত হলে তো সেটা লুকোচুরি কিছু নাই, সেটা আমরা সবাই জানতে পারবো যে আবিষ্কার হয়েছে আর কি। অস্ট্রেলিয়া নাকি 2 খণ্ডে ভাগ হয়ে যাবে, দেন সেটা ভারতে গিয়ে লাগবে, এমন কিছু ছিল। হতে পারে, আই ডোন্ট নো, অনেক কিছুই হতে পারে, কিন্তু এগুলা সবই প্রেডিকশন। যেমন আমরা শুনেছি 2050 সালে মালদ্বীপস বলে যে রাষ্ট্র আছে তার 80%ই হচ্ছে গিয়ে বসবাসের অযোগ্য হয়ে যাবে, সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে। বা আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চল যেটা আছে বঙ্গোপসাগরের কাছের যে নিচু এলাকাটা 1 থেকে 2 মিটার উঁচু, সেইটা প্লাবিত হওয়ার ঝুঁকির মধ্যে আছে, তাই না? বাংলাদেশে প্রায় 20-25% এরিয়া, তাই তো? সো এটা 2050-এ আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকে থেকে 26 বছর পরে আপনি আমি দেখবো যে এটা ঘটে কিনা। হ্যাঁ, ঘটতেও পারে, নাও ঘটতে পারে, তাই তো? 2 রকমের তত্ত্বই আছে। একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বলে যে জিনিসটা হচ্ছে, সেখানে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে, এবং সেই বরফ গলা পানি ধীরে ধীরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াবে, এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে আমাদের নিচু অঞ্চলটা সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে আছে। এটা হচ্ছে এক রকমের ব্যাখ্যা। আরেকটা হচ্ছে গিয়ে পানি যখন আসবে তখন পানির সাথে কিছু সেডিমেন্টসও আসবে, বাংলা মানে পলি মাটি ভেসে আসবে। সো সেডিমেন্টস নিয়ে আসতে পারলে কি পরিমাণ সেডিমেন্টস আসছে, এবং সেই সেডিমেন্টস আসলে ওই আমাদের নিচু অঞ্চলগুলো আরো উঁচু হয়ে যেতে পারে চর জায়গার মতো করে, সেটাও ঘটতে পারে, তাই না? সো ক্লাইমেট চেঞ্জের ওভারঅল ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন যে ওয়ার্ল্ডে ক্লাইমেট চেঞ্জ ডিনায়ারদের একটা গ্রুপ আছে যারা মনে করে জলবায়ু পরিবর্তন একটি বানানো গল্প, অ্যাকচুয়ালি হচ্ছে না, এটা জাস্ট একটা গল্প বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আপনি কি ওই গ্রুপে আছেন? থাকতে পারে। মানে অনেক রকমের কমিউনিটি আছে, ফ্ল্যাট আর্থ কমিউনিটি, যারা মনে করে যে বিশ্ব আসলে গোল না, এটা মিথ্যা কথা, বিশ্ব আসলে ফ্ল্যাট। এরকম আছে। ফ্ল্যাট আর্থ সোসাইটির নাম শুনেন না? জি স্যার, জি স্যার।
সো 2024 সালে এসেও এত সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের পরেও এই কিছু মানুষ বিশ্বাস করে যে বিশ্ব হচ্ছে কি ফ্ল্যাট, মানে গোল না, তাই তো? তো এই আপনি তো অনেকেই অনেক কিছু বিশ্বাস করতে পারে, তার যার যার ব্যাপার আর কি। বাট আমরা যতটুকু ডেটা আছে, যতটুকু আমরা পড়াশোনা করে জানি অতটুকুর উপর ভিত্তি করে আমরা কথা বলি আর কি। সো ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে সেম আসলে। ক্লাইমেট চেঞ্জে আমরা যে মূল থ্রেড গুলো দেখি সেটা হচ্ছে গিয়ে লবণ পানি ঢুকে যাবে সমুদ্রের, পানি যদি পুরোপুরি প্লাবিত নাও করে আমাদের কৃষি কাজ করা অসম্ভব হয়ে যাবে। অলরেডি বাংলাদেশের অনেক জায়গাতে এটা ঘটছে, এটা এমন না যে ঘটবে সামনে, হচ্ছে অনেক। বাংলাদেশে প্রচুর মানুষ মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ কনসিকুয়েন্সেস এর জন্য। অনেক ক্ষেত্রে বৃষ্টির আধিক্য বেড়ে যাবে, অতিবৃষ্টির কারণে বন্যা হবে, কোনো কোনো জায়গায় উল্টা বিপরীত এক্সট্রিম যে খরার মতো পরিস্থিতি দেখা যাবে। হ্যাঁ, সাইক্লোনের সংখ্যা ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, মানুষের হেলথের উপর একটা নেগেটিভ কনসিকুয়েন্স আসবে, ইকোসিস্টেম কলাপস করবে। সো নানান রকমের পটেনশিয়াল থ্রেটস মোকাবেলা করতে হবে আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য, এবং অলরেডি আমরা করছি। এটার মধ্যে কি করলে বাংলাদেশ একটু আশাবাদী হতে পারে, তাই তো? সো সবচেয়ে ভালো হইতো যদি প্রিভেন্ট করতে পারতাম, যে থামিয়ে দিতে পারতাম যে ক্লাইমেট চেঞ্জ হবে না এরকম একটা ব্যাপার। বাট প্রিভেনশনটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। সো আমরা এখন কাজ করছি অ্যাডাপ্টেশন আর মিটিগেশন নিয়ে। অ্যাডাপ্টেশন শব্দের অর্থ কি আসলে? অ্যাডাপ্টেশন বলতে কি বোঝায়? অভিযোজন ক্ষমতাকে অ্যাডাপ্টেশন বলতেছি আমরা। যখন আপনার অনেক কিছুই আপনার পক্ষে যাচ্ছে না এবং আপনি প্রকৃতির ওটা চেঞ্জ করতে পারছেন না, তো তখন আপনি কি করবেন? তখন আপনি অ্যাডাপ্টেশনের সুযোগ খুঁজবেন, কৌশল বের করবেন যে কিভাবে আপনি খাপ খেয়ে নিতে পারেন। হ্যাঁ, সো লবণাক্ত পানি ঢুকে গেছে, আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লবণ সহনশীল জাত বের করেছে ধানের, যেটা লবণ পানিতেও হবে, তাই তো? বা অল্পতেই ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে নিচু এলাকায়, সেখানে আমরা বলছি যে 7 দিন থেকে 14 দিন পর্যন্ত পানিতেও ওই ধান গাছটার পচবে না, এরকম কেমিক্যাল ইঞ্জিনিয়ার ভ্যারাইটি বের করা যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে। আমাদের ভাসমান কৃষি নিয়ে বেশ কিছু কাজ হয়েছে পটুয়াখালী, বরিশালের ওই দিকটাতে। ভাসমান কৃষি সম্পর্কে আইডিয়া আছে কারো? ভাসমান কৃষি, রাইট, ফ্লোটিং, রাইট। ফ্লোটিং সিবেড মানে হচ্ছে গিয়ে যেসব অঞ্চল পানির নিচে আছে, নিচু এলাকা, সেসব এলাকায় আপনি বীজতলা করে কচুরি পানা দিয়ে যেটা ভাসে আর কি, তার উপরে বীজতলা করে সেটার উপরে সবজি ফলানো হচ্ছে, তাই তো, অর্গানিক ওয়েতে। সো এটাও একটা অ্যাডাপ্টেশনের টেকনিক। হ্যাঁ, বা লোনা পানি আছে, সেই লোনা পানিকে ডিস্যালিনাইজ করা যায় কিনা প্ল্যান্টের মাধ্যমে, সেটাও কোনো কোনো এলাকায় হচ্ছে। হ্যাঁ, অর্গানিক সারের ব্যবহার বেড়েছে। হ্যাঁ, বা চর অঞ্চলে আপনার যে ফসল হয় সেই ফসলকে মানে সংরক্ষণের জন্য দেখা গেছে যে কিছু দেখা গেছে যে বালির মধ্যে গর্ত করে সেখানে কুমড়া বা তরমুজের মতো জিনিসকে অনেকদিন পর্যন্ত রাখার একটা টেকনিক্স অলরেডি ব্যবহার হচ্ছে। তো এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার অ্যাডাপ্টেশনের জায়গা। বা ঘূর্ণিঝড় আসলে আমরা আগে থেকে সতর্ক বার্তা দিতে পারছি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, বিপদ সংকেত দিচ্ছি, মানুষকে সতর্ক করছি, তাতে করে কি হচ্ছে আমরা ক্ষয়ক্ষতি একটু হলেও কমাতে পারছি। ঘূর্ণিঝড়টা থামাতে তো সম্ভব না, কিন্তু ঘূর্ণিঝড়ে যে পরিমাণ মানুষ আগে মারা যেত, যেমন ধরেন 1970 সালে ভোলাতে ঘূর্ণিঝড়ে 3 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে। কোনো কোনো জায়গায় দেখবেন 4 লক্ষ 5 লক্ষ পর্যন্ত ডেথ কাউন্ট আছে এই অঞ্চলে। ভোলা তো ওই যে বরিশালের পাশে, তাই না? 3 লক্ষ 4 লক্ষ মানুষ মারা যাওয়া মানে কত পরিমাণ মানুষ একটা ঘূর্ণিঝড়ে মারা গেছে। বাংলাদেশে 52 বছরের ইতিহাসে আপনি এমন কোন ঘূর্ণিঝড়ের কথা শুনেছেন কিনা যেখানে লক্ষাধিক মানুষ মারা গেছে? বা আপনার রিসেন্ট লাস্ট 10-15 ইয়ার্স এ কি পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে ঘূর্ণিঝড়ে যদি কম্পেয়ার করেন, তাই না? তো ঘূর্ণিঝড় আমরা থামাইতে পারি নাই, কিন্তু ঘূর্ণিঝড়ের জন্য আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে রেসপন্সটা, হ্যাঁ,
যে দুর্যোগ তো আসতেই পারে, কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা এবং দুর্যোগ পরবর্তী সময়ের জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখা, তাই তো? সেইখানে আমরা কাজ করেছি, তাই তো? আমরা প্রচুর ভলান্টিয়ার আছে, আমাদের সাইক্লোন সেন্টার তৈরি করেছি আমরা, যেখানে সাইক্লোন সেন্টার নাই সেখানে স্কুলগুলোকে সাইক্লোন সেন্টার হিসেবে আমরা ব্যবহার করেছি, তাই তো? হ্যাঁ, বাঁধ তৈরি করেছি অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আলাদা করে কমিউনিটিকে এম্পাওয়ার করা হয়েছে, ট্রেন আপ করে, যাতে করে মানুষের এইসব ব্যাপার নিয়ে মানুষ সচেতন হতে পারে আরো বেশি, কারণ তার জীবন বাঁচানোর জন্যই সমস্ত আয়োজন, তাই তো? সো তার জন্য গভর্নমেন্টের, রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানে আমরা বায়োডাইভার্সিটি অ্যান্ড ফরেস্ট ল্যান্ড প্রোটেকশনের জন্য 15th অ্যামেন্ডমেন্টে, খুব বেশি দিন আগে না, আজকে থেকে 13 বছর আগে সংবিধানে আমরা এটা যুক্ত করেছি ধারা, যে এটা রাষ্ট্রের দায়িত্ব যে বাংলাদেশে জীববৈচিত্র্য এবং পরিবেশকে সংরক্ষণ করা। তো সেটাও আমাদের একটা জেস্টার বা কমিটমেন্ট যে আমরা এনভায়রনমেন্ট নিয়ে সিরিয়াস, তাই তো? তার জন্য যত পরিকল্পনা করা লাগে, যত কিছু উদ্যোগ নেওয়া লাগে, সেইটা আমরা নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইনিশিয়েটিভ। গ্লোবালি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বলেন? যে গ্লোবাল ওয়ার্মিং একটা গ্লোবাল সমস্যা, রাইট? গ্লোবাল ইনিশিয়েটিভ নেওয়ার ছাড়া আসলে গ্লোবাল ওয়ার্মিং কে আপনি ফাইট করতে পারবেন না। সো বল, গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কার কি আইডিয়া আছে, বা সলিউশন বা ওয়ে আউট কি হতে পারে? বিভিন্ন দেশে যেগুলোতে মানুষ সহজে যেতে পারে না, সহজে অ্যাক্সেসেবল না, এমন জায়গাগুলোতে গাছ লাগানোর জন্য তারা করতেছে যে ড্রোন বা প্লেনের মাধ্যমে গাছের বীজ ছিটায় মানে গাছের সংখ্যা বাড়ানো চেষ্টা করে। এটা একটা ইনিশিয়েটিভ। ওয়ান্ডারফুল, ঠিক আছে, ভালো। মানে যদি সুযোগ থাকে ওয়াই নট, তাই তো? আমাদের হাতে যেহেতু এখন টেকনোলজি আছে, যেমন এরিকসন একটা কোম্পানি আছে, এরিকসন হচ্ছে সুইডিশ কোম্পানি, রাইট? মানে টেকনোলজি বেসড কোম্পানি এরিকসন। সো এরিকসনের মাল্টি ন্যাশনাল কোম্পানি মালয়েশিয়া অফিসে ওরা যেটা করলো যে ওদের প্রায় 50 জন এমপ্লয়ি, তারা এরকম ম্যানগ্রোভ ফরেস্টের গাছ লাগালো, এবং লোকাল মানুষরা বললো যে তোমরা যে গাছ লাগাচ্ছ এখানে তো গাছ বাঁচে না, হ্যাঁ, সো তোমাদের 30% হয়তো সার্ভাইভাল রেট হবে, প্রতি 10টা গাছের মধ্যে 3টা গাছ হয়তো বাঁচবে, 7টা গাছই মরে যাবে, কারণ তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা এটা দেখেছে যে এখানে গাছ বাঁচে না। সো তারা ভাবলো যে এটা কোনো সলিউশন ডিজাইন করা যায় কিনা। সো আইওটি বেস একটা সলিউশন তারা তৈরি করলো, যেটা হচ্ছে গিয়ে কিছু ডিভাইসেস, কিছু সেন্সরস তারা বসালো, যেটা হচ্ছে গিয়ে মাটির কি অবস্থা আছে, মাটিতে কোন খনিজটার ঘাটতি আছে, বা পানির প্রয়োজন আছে কিনা, সেই অনুযায়ী ওই ডিভাইসগুলো হচ্ছে সিগন্যাল দিবে, এবং ওই ডেটাকে বেস করে তারা হচ্ছে গিয়ে পুরো সলিউশনটা ডিজাইন করলো, এবং লোকাল মানুষদের বললো যে আমরা আপনাদের সাথে কাজ করবো একসাথে, দেখি আইওটি টেকনোলজি ইউজ করে মানে ফরেস্ট ল্যান্ডটাকে বাঁচানো যায় কিনা, সার্ভাইভাল রেটটাকে 30% থেকে বাড়ানো যায় কিনা। সো এটা লাস্ট যেটা ফলাফল সেটা হচ্ছে 80% গাছ সার্ভাইভ করলো। সো 30% থেকে যে 80%-এ নিয়ে যাওয়া গেছে সার্ভাইভাল রেট, ওইটা একটা সাকসেস স্টোরি। সো চাইলে সম্ভব না, টেকনোলজি দিয়ে আপনি হচ্ছে গিয়ে কি করলেন, একটা বেটার সলিউশন ডিজাইন করলেন। সো ঠিক আছে, হতে পারে সামনে আপনারা সিএসসি পড়ছেন, কিন্তু হয়তো আপনি এমন একটা প্রজেক্টে কাজ করবেন যে প্রজেক্টের মূল কাজটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল যেই আসপেক্টস গুলো আছে, বা ক্লাইমেট চেঞ্জের যেই ইম্প্যাক্ট গুলো আছে, সেগুলোকে ফাইট ব্যাক কেমনে করতে পারেন বাই ইউজিং টেকনোলজি, তাই তো? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, আইওটি বেস সলিউশনস হতে পারে, তাই তো? হলে ভালো, তাই না? আমরা তো দরকার খুবই, কারণ ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং ইস্যুস হচ্ছে এখন এনভায়রনমেন্টকে কিভাবে ভালো রাখা যায়। ওয়ান্ডারফুল। আর কি, জাতিসংঘ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা জানি যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম আছে, তারা চেষ্টা করে দেশগুলো থেকে কমিটমেন্ট নেওয়ার। সিওপি বলে কনফারেন্স হয়, কনফারেন্স অফ পার্টিস, এখন পর্যন্ত প্রায় 28 বার হয়েছে, তাই তো? প্রতি বছরই হচ্ছে, যেখানে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের সব দেশের রিপ্রেজেন্টেটিভরা আসেন, এবং প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা তারা হচ্ছে অ্যাটেন্ড করেন এই কনফারেন্সে। সিওপি কনফারেন্সের নাম শুনছেন আপনারা? কোপ সম্মেলন শোনেন নাই কখনো? কি বলেন? সিওপি কনফারেন্স তো মোটামুটি গত প্রায় 28 বছর ধরে হচ্ছে, মানে এই বছর হবে 29তম সম্মেলন, ঠিক আছে? সো 29 বছর ধরে অ্যাটলিস্ট পুরো ওয়ার্ল্ড একদিন না, আসলে সিওপি কনফারেন্স অ্যাটলিস্ট মনে হয়
7 থেকে 10 দিন হয়। সো এখানে সমস্ত দেশগুলো আসে একসাথে রিপ্রেজেন্টেটিভরা এবং হচ্ছে গিয়ে তারা বলে যে ক্লাইমেট চেঞ্জ যের জন্য আমরা কি করতে পারি, তো আমরা কার্বন ইমিশন কেমনে কমাইতে পারি। ওইখানে টেকনোলজি শেয়ারও হয়, যা একটা দেশ একটা টেকনোলজি ইউজ করেছে, নরওয়ে হয়তো বের করেছে, সেইটা যদি আরেকটা দেশকে আবার হেল্প করে তাহলে ওইটা আবার কি হলো, শেয়ার হলো, ওইটাতে ক্লাইমেট চেঞ্জে একটু কিছু উন্নতি অগ্রগতি হলো আর কি। সো আমরা এখন তো চাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিংটাকে স্লো ডাউন করতে, যেভাবে তাপমাত্রা বাড়ছে সেটাকে কেমনে কমানো যায়। হ্যাঁ, সো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা সিডিএম দিয়ে কাজ চলছে, ইকো ফ্রেন্ডলি। যেমন ট্রান্সপোর্টেশন তো আপনার লাগবেই আসলে, ওই যে একটু আগে যে ড্যাফোডিলের বাসের উদাহরণ দিলাম। ইলেকট্রিক ভেহিকেল সম্ভব কিনা, যে আমার জিরো ইমিশন যেটা করবে, তাই তো। ব্যাটারি চালিত বাস, যেটা হচ্ছে গিয়ে ওভারনাইট চার্জ হবে, সেই ইলেকট্রিসিটিটাও সোলার প্যানেল থেকে আসবে। সো সেইখানে তার মানে হচ্ছে গিয়ে ওই বিদ্যুৎ তৈরিতেও আমার আলাদা কোনো এনভায়রনমেন্টের ক্ষতি নাই, তাই তো। সোলার প্যানেলে চার্জ হলো, ব্যাটারি দিয়ে সারাদিন চললো, আবার রাতে আবার আসলো, আবার চার্জ হলো, তাই তো। সো ওই রকমের সলিউশনে যাওয়া যায় কিনা সেগুলো নিয়ে কাজ চলছে। ইলেকট্রিক ভেহিকেল আস্তে আস্তে পপুলারিটি পাচ্ছে পুরো ওয়ার্ল্ডে, না বাংলাদেশেও চলছে, অটোগুলা চলে আর কি। সামনে হয়তো রাস্তায় আরো ইলেকট্রিক ভেহিকেল আমরা দেখতে পাবো। ইনফ্যাক্ট গভর্নমেন্ট হয়তো বিআরটিসি বাস নামানোর কথা আর কি, যেগুলো ইলেকট্রিক বাস হবে। সেকেন্ড, কিছু টেকনোলজি হয়তো আমরা নিজেরা ডিজাইন করব, কিছু আমরা হয়তো ধার করব অন্য কোনো দেশে যেটা ভালো ফল দিয়েছে, সেগুলো ওয়ে আউট হতে পারে আর কি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে। আর গ্রিন হাউস গ্যাস কমানোর ব্যাপারেও আমাদের কিছু ইনিশিয়েটিভস আছে, যে কিয়োটো প্রোটোকল নামে একটা প্রোটোকল স্বাক্ষর করা হয়েছিল জাপানের একটা শহরে, কিয়োটো শহরে। সেখানে বলা হয়েছিল যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন বা নাইট্রাস অক্সাইডের মতো যে গ্যাসগুলা যেগুলো বায়ুর উষ্ণতা বাড়ায় সেগুলোর ইমিশন কমাতে হবে। সো একটা রিটেন কমিটমেন্ট নেওয়া হয়েছিল 34টা ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেশনকে থেকে, যে তারা গ্রিন হাউস গ্যাসের ইমিশনটা কমাবে, তাই তো। সেগুলো হলে আমরা আশাবাদী হতে চাই যে যেভাবে যাচ্ছি আমরা সেই জায়গাতে একটু হলেও আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো আর কি। ঠিক আছে, আর কিছু মোটামুটি এই জিনিসই, ঠিক আছে। স্লাইড যদি দেখেন তাহলে দেখবেন যে এগুলাই লেখা আছে, ইংরেজিতে লেখা আর কি, সহজ, বললেই পারবে। 20টার মতো স্লাইড আছে, 10টা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নিয়ে, আর 10টা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে। তো স্লাইডটা বিএলসি তে দেওয়া আছে, তো দেখে নিন। আর এই চ্যাপ্টার রিলেটেড একটা টাস্ক বিএলসি তে ওপেন করা আছে, টাস্ক খুবই সিম্পল, চাইলে এখনো করে ফেলতে পারেন। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট বা ক্লাইমেট রিলেটেড যে কোনো একটা কোয়েশ্চেন আপনাকে পোস্ট করতে হবে ফোরামে। হ্যাঁ, সো যে কোনো কোয়েশ্চেন হতে পারে, সেটা মানে আপনার নিজের করা কোয়েশ্চেন, যেহেতু টাইপের কিছু নাই, মানে এই বিষয়ে, এই যে এনভায়রনমেন্ট রিলেটেড বা ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে কোনো একটা কোয়েরি আপনার করতে হবে আর কি। সবসময় তো উত্তর দেন, এখানে উত্তর না, এটা প্রশ্ন করবো, কারণ এনভায়রনমেন্টে আবার প্রশ্ন কি করি না, উত্তর পাবো কই থেকে, সেই জন্য প্রশ্ন করা বেশি দরকার। তো টাস্ক দিছি হচ্ছে প্রশ্ন করতে। হ্যাঁ, আমি ওইখানে ওই উইকলি টাস্ক এইটা গেলেই দেখবেন ওইখানে অলরেডি অনেকে সাবমিট করেছেন, আপনাদের সেকশন থেকে আসছে কিনা আই ডোন্ট নো, বাট করে ফেলতে পারেন। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, অনলাইন ক্লাসে সমস্যাটা হচ্ছে আমরা 41 জন ক্লাস শুরু করেছি, এখন আমরা আছি 22 জন, তাই তো। এই সমস্যার সমাধান আছে কি, জানা আছে কারো? না। না, যদি আমি এখন বলি যে অ্যাটেন্ডেন্স আমি এখন কল করব, তখনই আবার দেখবেন যে 22 থেকে আবার 41-এ চলে যাচ্ছে। হ্যাঁ, মানে এটা খুবই হাস্যকর এবং খুবই নেচার স্যার, ন্যাচারাল ব্যাপার স্যার। ন্যাচারাল না আসলে, মানুষের স্বাভাবিক যারা প্রথমে ঢুকবে, যারা বের হয়ে যাবে আর ঢুকতে পারবে না, এই ব্যবস্থা করে দেন। না, বের হওয়ার ব্যাপারটাও আসলে টেকনিক্যাল কিছু ডিফিকাল্টি থাকতেই পারে, লাইন ড্রপ করেছে বা সামথিং, ইলেকট্রিসিটি হঠাৎ চলে গেছে, তাই না। আমারও হতে পারে যে হঠাৎ করে আমার নেট চলে গেল, তারপর আপনি ম্যাক্সিমাম জনের হবে না, এটা তো মূল ব্যাপারটা হচ্ছে আপনি জোর করে কি আসলে সম্ভব, মানে আপনি জোর করে
একজন মানুষকে স্যার ধরে রাখবে, বাঙালিদের জুরি করতে হবে। তাই না? না, জোর করার পক্ষে আমি না। সারপ্রাইজ অ্যাটেন্ডেন্স কল করা লাগে স্যার। হ্যাঁ, বলেন, কি ক্লাসের করতে হবে? যে কোনো একটা মানে স্যার ক্লাসের যে কোনো একটা সময় আপনার ইচ্ছা মতো অ্যাটেন্ডেন্স যদি নেন তাহলে স্যার সেইটা করতে মানে পারি। আমি নেন। চাচ্ছিলাম না যে ওই অ্যাটেন্ডেন্সের অ্যাটেন্ডেন্স নেওয়া মানে হচ্ছে ওইখানে প্রায় 7-8 মিনিট সময়, অনেক সময় 10 মিনিট সময় চলে যায়, তাই না? 50 জনের নাম ডাক, তো এটা ওয়েস্ট অফ আওয়ার টাইম। আমাদের সময়ের যদি দাম থাকে, যেহেতু আমাদের সময় দাম নাই, আমরা করতে পারি আর কি। হ্যাঁ, বলো। টিম ভিউয়ারে হয় কি যে যখন কোনো ইউজার জয়েন করতেছে সেই ইউজারের নামটা এন্ড ইউজার কখন জয়েন করলো এন্ড কখন লিভ নিল এই ডেটাটা সেভ হয়ে যায় একটা শীটে। ও, ওইটা আমারও আছে। ওই ডেটা তো আমারও আছে, ওটা আমি বের করব। আচ্ছা, আমি একটা কাজ করি, ওই ডেটাটা আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে সবাই যার যারটা দেখে নিয়ে যে জি কতক্ষণ স্যার, দেন। কখন জয়েন করলেন এবং কতক্ষণ থাকলেন, সেটা থাকলো আর কি আমাদের ডকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ, কি বলে, এই যে এখনই করব, দেখেন, এই যে আমি তাহলে আপনারা জি স্যার, দেন। আমি এটা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, তাহলে আমরা সবাই দেখি যে কি অবস্থা আসলে। হ্যাঁ, ঠিক আছে। So, ভালো জি হয়। স্যার, ইন্টারেস্টিং আচ্ছা, ব্যাপার স্যাপার। একটু ইন্টারেস্টিং, রাইট? হ্যাঁ, একটু জীবনে কি আছে, একটু যদি এইসব লুকোচুরি জি স্যার। খেলাই না করলাম না। জি স্যার। চলেন আমরা একটু খেলি। আর হচ্ছে তাহলে আজকের মতো ছুটি নেই, ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস হয়তো আমাদের অনলাইনে হবে না, আই ডোন্ট নো, মানে গরম বাড়লেই যে অনলাইন ক্লাস হবে এইটার নিশ্চয়তা কেউ দেয় নাই আপনাকে, মানে at least এত আশাবাদী হওয়ার কোনো কারণ নাই আপনার। হ্যাঁ, স্যার আর আজকে কিন্তু আপনি মানে মজার মজার কিছু কথা বললেন না, আমরা তো হাসতে পারলাম। হ্যাঁ, কি বললাম? না, আজকে কিন্তু ফানি কথা ছিল না, আমরা হাসতে পারলাম। না না, ফানি কথা বের হচ্ছে না। এই হিট ওয়েভের মধ্যে আবার ফানি কথা আশা করেন? আর এনভায়রনমেন্ট খুবই সিরিয়াস একটা ব্যাপার, আমরা খুবই ঝুঁকির মধ্যে আছি। তো আপনি জি স্যার। মানে জোর করে তো সবকিছু নিয়ে কি ফানি রসিকতা চলে? মানুষের মৃত্যু হচ্ছে, হিট স্ট্রোকে মারা যাচ্ছে, মৃত্যু নিয়ে রসিকতা করা ঠিক না। হ্যাঁ, জি স্যার। তো সেই জন্য আমরা সবকিছুতে স্যার, আমরা আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে একটু রসিকতা ছিল। অ্যাটেন্ডেন্স তো সে তো আমরা একটু পরে ওই যে দিচ্ছি, আমি ওটা জি একটু স্যার, লিস্টটা বের করে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখে নিন, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।